এবার তালেবানের দখলে পাকিস্তানের সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ ক্রসিং, প্রতিরোধ ছাড়াই আত্মসমর্পণ আফগান সেনাদের। গান্ধী পরিবারের সাথে প্রশান্ত কিশোরের বৈঠক ঘিরে ভারতের রাজনীতিতে উত্তেজনা, নির্বাচন সামনে রেখে নতুন ছক কষছে কংগ্রেস, বলছেন বিশ্লেষকরা। অতিরিক্ত মাদক সেবনে 1 বছরে 93,000-এর বেশি মার্কিনীর মৃত্যু, লকডাউন আর কর্মসংস্থান হারানোই প্রধান কারণ, বলছে জাতীয় রোগ এবং ওষুধ নিয়ন্ত্রক কেন্দ্র সিডিসি। দর্শক, শিরোনামগুলো দেখছিলেন, এবারে যাচ্ছি পুরো খবরে। এবার পাকিস্তান সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ ক্রসিং স্পিন বলদাক দখলে নিল তালেবানরা। প্রতিরোধ ছাড়াই আত্মসমর্পণ করে আফগান সেনারা। মার্কিন সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানের সহিংসতা বৃদ্ধিতে উদ্বেগ জানিয়ে শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকার ঘোষণা দিয়েছে সাংহাই কোঅপারেশন SCO। এদিকে ঝুঁকি বিবেচনায় মার্কিন সেনাদের সাথে কাজ করা আফগান দোভাষীদের অভিবাসনের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র। আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তালেবানদের দখলে, স্পিন বলদাক ক্রসিংয়ে সশস্ত্র সদস্যদের শোডাউন। সীমান্তে উঠছে সাদা পতাকা। আফগানিস্তান থেকে পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী করাচিতে পণ্য পরিবহনের প্রধান রুট স্পিন বলদাক। টুইটারে এক ভিডিও বার্তায় আফগান সেনাদের আত্মসমর্পণ ও অঞ্চলটি দখলের দাবি করেন তালেবান মুখপাত্র। এতে স্থানীয়রা আনন্দিত বলেও দাবি করেন এক সদস্য। জনগণ খুবই খুশি, আমাদের জড়িয়ে ধরছে। আনন্দে অনেকে কেঁদেও ফেলছে। চাইলেই এখানে সেনাদের মেরে ফেলতে পারতাম, তবে আমাদের ওপর নির্দেশনা আছে তাদের বুঝিয়ে আত্মসমর্পণে রাজি করানোর। ইসলামের সাম্রাজ্যে আমরা তাদের গ্রহণ করব। বুধবার সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCOর সম্মেলনে বিশেষ বৈঠক হয় আফগানিস্তান ইস্যুতে। যৌথ বিবৃতিতে সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা জানান, সন্ত্রাস, যুদ্ধ আর মাদকমুক্ত আফগানিস্তান গঠনে পাশে থাকবেন তারা। এই অঞ্চলের নিরাপত্তায় আফগানিস্তানের স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ। SCO সদস্যরা আফগানিস্তানের শান্তি প্রতিষ্ঠা ও অর্থনৈতিক উন্নয়নের পাশে থাকবে। সন্ত্রাস, উগ্রবাদ ও মাদক প্রতিহতে তাদের সহায়তা করবে। অস্থিরতার মাঝে আফগান ইস্যুতে নতুন পরিকল্পনার কথা জানালো বাইডেন প্রশাসন। 2 দশক ধরে মার্কিন সেনাদের সাথে কাজ করা আফগান দোভাষীদের দেয়া হবে অভিবাসনের সুযোগ। অপারেশন অ্যালাইড রেফিউজি নামের কর্মসূচির আওতায় তাদের সরিয়ে নেওয়া হবে দেশটি থেকে। তাদের নিরাপত্তায় আমাদের অগ্রাধিকার। তারা 2 দশক ধরে ঝুঁকি নিয়েছে, পরবর্তীতে বিপদে পড়ুক এমনটা আমরা চাই না। স্পেশাল ইমিগ্রেন্ট ভিসায় আবেদনকারীদের বিষয়ে কাজ চলছে। আফগানিস্তানে 20 বছরের মিশন শেষে বুধবার সবশেষ মার্কিন কমান্ডার ফিরেছেন দেশের মাটিতে। জেনারেল অস্টিন মিলারকে স্বাগত জানান মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। ডরথি তাস্টিন, যমুনা নিউজ। গান্ধী পরিবারের সাথে প্রশান্ত কিশোরের বৈঠক ঘিরে নতুন উত্তেজনা ভারতের রাজনীতিতে। আগামী বিধানসভা এবং লোকসভা নির্বাচনকে সামনে রেখে নতুন করে ছক কষছে কংগ্রেস, তাই প্রশান্ত কিশোরকে দলে ফেরাতে চান রাহুল গান্ধী। চাউর হয়েছে এমন গুঞ্জন, যদিও কংগ্রেস আনুষ্ঠানিকভাবে এখনো কোনো মন্তব্য করেনি। আর বিজেপি বলছে বাজিমাতের কোনো সুযোগ নেই। গেল 2 দফা লোকসভা নির্বাচনে ভরাডুবির পর ভারতের রাজনীতির দৃশ্যপটে যেন অনেকটাই হাওয়া। 100 বছরের পুরনো দল কংগ্রেস। ভারতবর্ষে দশকের পর দশক শাসন করা দলটি এখন খুঁজছে নতুন কৌশল। মঙ্গলবার দিল্লিতে গান্ধী পরিবারের সাথে ঘাঘু রাজনীতিবিদ প্রশান্ত কিশোরের বৈঠককে ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। অনেকের ধারণা 2024 সালের লোকসভা নির্বাচনে ঘুরে দাঁড়াতে তুরুপের তাস হিসেবে পিকেকে দলে ফেরাতে চাইছে কংগ্রেস। দলে যোগ দেওয়ার বিষয়ে এখনও নীতিগত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে তিনি কিভাবে তার রাজনৈতিক জীবন এগিয়ে নেবেন সেটা তার ব্যাপার। কংগ্রেসে এলে আমরা তাকে সব ধরনের সহযোগিতা করব। এখন পাঞ্জাব, উত্তরপ্রদেশের নির্বাচন আমাদের মূল টার্গেট, সেটা নিয়েই কাজ চলছে। বিজেপির দাবি কোনো পরিকল্পনাতেই সফল হবে না কংগ্রেস। ভারতের রাজনীতিতে রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়েও প্রশ্ন তোলেন ক্ষমতাসীন দলের নেতারা। আর রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন প্রশান্ত কিশোর কংগ্রেসে যোগ দিলেও সহজ হবে না দলকে টেনে তোলা।
পুরনো রাজনৈতিক দল কংগ্রেস, তাদের এখন নতুন করে ইমেজ বৃদ্ধির কিছু আছে বলে মনে হয় না। প্রশান্ত কিশোর কংগ্রেসে যোগ দিলেও কোনো পরিবর্তন আসবে না, কারণ রাহুল গান্ধীর নেতৃত্ব সম্পর্কে অজানা নয় ভারতবাসী। তবে পিকে কংগ্রেসের কোথায় অবস্থান পায় সেটাই দেখার। আগামী পার্লামেন্ট নির্বাচনের চ্যালেঞ্জ নিয়েই হয়তো আসছেন প্রশান্ত কিশোর, কিন্তু সেটি বাস্তবায়ন খুবই কঠিন হবে, কারণ আগামী বছরে বেশ কিছু রাজ্যে বিধানসভা নির্বাচন আছে। সেখানে কঠিন পরীক্ষা দিতে হবে তাকে, কারণ কংগ্রেসের সাথে পিকের আগের অভিজ্ঞতা খুবই খারাপ। 2017 সালে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পর এই প্রশান্ত কিশোরকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছিল কংগ্রেসের শীর্ষ নেতারা। বিহারে নীতিশ কুমারের জয়ের পেছনে ভূমিকার পর 2018 সালে জনতা দলে যোগ দেন তিনি। গত 2 বছর কাজ করছেন তৃণমূল কংগ্রেসের সাথে, যদিও 2012 সালে গুজরাটে বিজেপির হয়ে কাজ করেছিলেন প্রশান্ত। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। সীমান্ত বিরোধ নিরসনকে অগ্রাধিকার দেবে চীন ও ভারত। বুধবার 8 দেশের আঞ্চলিক জোট সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের সাইডলাইনে বৈঠক করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও ওয়াং ই। সীমান্তে অস্থিতিশীলতা কারোর জন্য সুখকর নয় বলে মনে করে ভারত সরকার। বর্তমান টানাপোড়েন দৃশ্যতই নেতিবাচক প্রভাব ফেলছে দিল্লি বেইজিং সম্পর্কে। তাজিকিস্তানের প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে প্রতিবেশী দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলএসি ইস্যুর উপর গুরুত্ব আরোপ করেন। পরে টুইট বার্তায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানান, একতরফা সিদ্ধান্তে স্থিতি অবস্থা বদল অগ্রহণযোগ্য। তিনি বলেন, ভারত চীনের বন্ধন জোরালো করতে সীমান্ত এলাকায় শান্তি স্থিতিশীলতা বজায় রাখা জরুরি। চলতি বছর ফেব্রুয়ারিতে প্যাংগং হ্রদ থেকে সেনা সরাতে সম্মত হয় ভারত ও চীন। কাশ্মীরের সশস্ত্র গোষ্ঠীর সদস্য সন্দেহে 3 ব্যক্তি সেনা অভিযানে নিহত হয়েছে। বুধবার পুলওয়ামায় এই ঘটনা ঘটে। গণমাধ্যম জানায়, সন্দেহভাজন দলটি আশ্রয় নিয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে একটি বাড়িতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সেনাবাহিনীর দাবি, তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্দেহভাজনরা। এ সময় নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে হতাহতের ঘটনা ঘটে। এরপরে বিক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয়রা। নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে তারা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোড়া হয়। যুক্তরাষ্ট্রে 2020 সালে মাত্রাতিরিক্ত মাদক সেবনে 93,000-এর বেশি মানুষ মারা গেছে। সম্প্রতি জাতীয় রোগ এবং ওষুধ নিয়ন্ত্রক কেন্দ্র সিডিসি প্রকাশ করেছে এই তথ্য। জানায়, আগের বছরের তুলনায় এই সংখ্যা 30% বেশি। এর জন্য লকডাউন, অন্তহীন মহামারী, কর্মসংস্থান হারানো আর অর্থনীতিতে ধসের মতো কারণগুলোকে চিহ্নিত করেছেন স্বাস্থ্যবিদরা। মাত্র 24 বছরের তরুণ আরমান ম্যাডেলা সান ডিয়েগোর মাদক নিরাময় কেন্দ্রে 6 মাস চিকিৎসা গ্রহণের পর ফেরেন বাড়ি, কিন্তু করোনাকালে আবারও ডুবে যান হতাশায়। নিতে থাকেন নেশাজাতীয় দ্রব্য। বাধ্য হয়ে 2020 সালের অক্টোবরে ফের যান নিরাময় কেন্দ্রে। 7 মাস সেখানে সেবা গ্রহণের পর এখন অনেকটাই সুস্থ। আইসোলেশনে থাকার সময় মনে হয়েছিল মদ্যপান এবং মাদকাসক্তিতে একঘেয়েমি কাটবে। অবশ্য সরাসরি আফিম নেওয়া শুরু করিনি, বরং অ্যালকোহলের মাধ্যমে পুনঃপতন ঘটে আমার। কঠিন হলেও সুস্থতার খাতিরে প্রতিনিয়ত পাল্টাচ্ছি স্বভাব। অবশ্য সবার ফেরা হয় না স্বাভাবিক জীবনে। তারই ভয়াবহ চিত্র প্রকাশ করল যুক্তরাষ্ট্রের জাতীয় রোগ ও ওষুধ নিয়ন্ত্রক কেন্দ্র সিডিসি। জানায়, শুধু 2020 সালে মাত্রাতিরিক্ত নেশাজাতীয় দ্রব্য গ্রহণে 93,331 জন মারা গেছেন যুক্তরাষ্ট্রে। আগের বছর সংখ্যাটি ছিল 72,151। মহামারী চলাকালে মাত্রাতিরিক্ত মাদক সেবনে এত মানুষের মৃত্যুতে খারাপ লাগছে, কিন্তু বিস্মিত নই, কারণ ব্যক্তিগত জীবন দিয়েই পরিস্থিতি বিবেচনা করতে পারছি। লকডাউন চলাকালেই চোখের সামনে পরিচিত 7-8 জনের মৃত্যু হয়েছে মাত্রাতিরিক্ত মাদক গ্রহণের কারণে। করোনা মহামারী চলাকালে দীর্ঘ লকডাউন এবং পরিবার থেকে আইসোলেশনে থাকাকে বদভ্যাস বৃদ্ধির জন্য দায়ী করছেন স্বাস্থ্যবিদরা। বলছেন, মানসিক সুস্থতার জন্য প্রয়োজন মুখোমুখি আলোচনার। মহামারী শুরুর পর আমাদের নিরাময় কেন্দ্রে 27% পর্যন্ত বেড়েছে মাদকাসক্তের সংখ্যা। তাদের বেশিরভাগের মধ্যেই উদ্বেগ, হতাশা এবং দ্বিমুখী আচরণ স্পষ্ট। এগুলোর পিছনে আমরা আইসোলেশন, সমাজচ্যুত থাকা, মহামারী, ব্যবসায় ধসের মতো কারণগুলো শনাক্ত করেছি। অন্যান্য স্বাস্থ্যসেবার মতোই আমরা ভার্চুয়ালি দিয়েছি সর্বোচ্চ সহযোগিতা।
সিডিসির প্রতিবেদন অনুসারে গেল বছর প্রতিদিন মাদকের প্রভাবে গড়ে 250-র মতো মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র, যা 1999 সালের পর সর্বোচ্চ। এছাড়া লকডাউনে হিরোইনের তুলনায় বেড়েছে কৃত্রিম আফিম গ্রহণের পরিমাণ, যা 50 গুণ বেশি ক্ষতিকর। মৌলি ইসলাম, যমুনা নিউজ। এখনও নিয়ন্ত্রণে আসেনি দক্ষিণ আফ্রিকার সহিংস পরিস্থিতি। রাজধানী সহ বিভিন্ন শহরে চলছে বিক্ষোভ, লুটপাট এবং সংঘাত ঠেকাতে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর আরও 5000 সদস্য। বুধবারের বিক্ষোভে এক কিশোর নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। সরকারের কাছে পুলিশ এবং সেনা আগ্রাসন বন্ধের দাবি জানানো হয়েছে। কয়েকদিনের বিক্ষোভে এখন পর্যন্ত প্রাণ গেছে 72 জনের, এছাড়া আটক হয়েছে 1200-র বেশি। প্রশাসনের দাবি, লুটপাটের সময় পদদলিত হয়ে বেশিরভাগ মানুষ মারা গেছে। গেল বুধবার আদালত অবমাননার অপরাধে 15 মাসের কারাদণ্ড মেনে থানায় আত্মসমর্পণ করেন 79 বছরের সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা। এরপরই তার মুক্তির দাবিতে শুরু হয় ব্যাপক বিক্ষোভ, যা সহিংসতায় রূপ নেয়। এদিকে কিউবায় চলমান বিক্ষোভের মুখে খাবার এবং ওষুধের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করে নিয়েছে দেশটির সরকার। অর্থাৎ বিদেশ থেকে আমদানি করা খাদ্য এবং ওষুধের ওপর কোনো শুল্ক দিতে হবে না। তবে স্থায়ী নয়, সাময়িকভাবে এই শুল্ক প্রত্যাহার করা হয়েছে। আগামী রোববার থেকে চলতি বছরের শেষ দিন পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। মূলত করোনা মহামারীর মধ্যে নিত্যপণ্যের সংকট এবং অর্থনৈতিক দুরবস্থার কারণেই বিক্ষোভ করে আসছে দ্বীপ দেশটির নাগরিকরা। পরবর্তীতে সেই বিক্ষোভ রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। কয়েকদিনের আন্দোলনে বহু মানুষকে গ্রেপ্তারও করা হয়েছে। এছাড়া বিক্ষোভে প্রাণ গেছে অন্তত একজনের। কিউবাতে সরকার বিরোধী আন্দোলন অনেকটা নজিরবিহীন। বিক্ষোভ ছড়িয়ে পড়া ঠেকাতে দেশটিতে সীমিত রয়েছে মোবাইলে 3G ও 4G নেটওয়ার্ক। প্রয়োজনে 90% পর্যন্ত পরমাণু কর্মসূচি বাড়ানোর সক্ষমতা রয়েছে ইরানের। বুধবার এই বক্তব্যে এমন হুঁশিয়ারি দিয়েছে দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র পরমাণু কর্মসূচি থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়ার পর থেকে তেহরান ইউরেনিয়ামের মজুদ বাড়িয়েছে বহুগুণ। সম্প্রতি আমাদের পরমাণু কর্মসূচি আরো বাড়ানো হয়েছে। চাইলে এই সক্ষমতা 90% উন্নীত করতে পারি এবং আমরা এটি অব্যাহত রাখব। কোনো নিষেধাজ্ঞা দিয়ে প্রতিহত করা যাবে না। শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা যে কোনো কিছু করতে পারি। কলম্বিয়ায় যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার হয়েছে প্রায় 5.5 টন মাদকদ্রব্য, যার বাজার মূল্য $18.50 লাখ। বুধবার এই তথ্য জানায় দেশটির নৌবাহিনী। এক বিবৃতিতে বলা হয়, কলম্বিয়ার সাথে অভিযানে অংশ নেয় যুক্তরাষ্ট্র ও পানামা। কলম্বিয়ার জলসীমায় সন্দেহভাজন স্পিডবোট লক্ষ্য করে পানামা। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে চোরা কারবারিদের ধাওয়া করে কলম্বিয়ার কোস্টগার্ড। সহায়তায় এগিয়ে আসে পানামা ও যুক্তরাষ্ট্রের নৌসেনারা। সবজির আড়ালে কোকেন পাচারের চেষ্টা করছিল অটোনিয়েল নামের চক্র সদস্যরা। কলম্বিয়ায় মাদক পাচারকারী দলগুলোর মধ্যে অন্যতম এই চক্রটি। লাতিন আমেরিকার পঞ্চম দেশ হিসেবে আর্জেন্টিনায় করোনা ভাইরাসের মৃতের সংখ্যা 1 লাখ ছাড়িয়েছে। এখনও নিয়ন্ত্রণহীন দেশটির মহামারী পরিস্থিতি। গত 24 ঘন্টায় কোভিডে 6 শতাধিক মৃত্যু হয়েছে সেখানে। ভাইরাস শনাক্ত হয়েছে প্রায় 20,000 মানুষের দেহে। এই মুহূর্তে দেশটিতে সংক্রমিত রোগীর সংখ্যা 2,76,000-এর বেশি। এ পর্যন্ত মোট আক্রান্ত 47 লাখের ওপর। লাতিন আমেরিকায় করোনার অন্যতম শিকার দেশটিতে গত মাসে সর্বোচ্চ চূড়ায় পৌঁছায় সংক্রমণ ও মৃত্যু। গত 2 সপ্তাহে সংক্রমিতের সংখ্যা কিছুটা নিম্নমুখী হলেও শনাক্তের হার এখনও 60%। চলতি বছরের শুরুতে করোনার সেকেন্ড ওয়েভের বিস্তারে আবারও বিধিনিষেধ জারি হয় দেশটিতে। সীমান্তে কড়াকড়ি বাড়ানো হয়। আর্জেন্টিনায় করোনা টিকার অন্তত 1টি ডোজ নিয়েছে 2,60,00,000 মানুষ। 2 ডোজ ভ্যাকসিন পেয়েছে 51 লাখ মানুষ। এদিকে বিশ্বজুড়ে 40,74,000 ছাড়িয়েছে করোনা ভাইরাসে প্রাণহানি। 24 ঘন্টায় 8,500-এর বেশি মানুষ মারা গেছেন। দৈনিক মৃত্যু সংক্রমণের শীর্ষে এখনও ব্রাজিল। বুধবারও লাতিন দেশটিতে মৃত্যু 1600-র কাছাকাছি। আরও 58,000-এর মতো মানুষের দেহে মিলেছে ভাইরাস। পরের অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া। একদিনে দেশটিতে করোনার প্রকোপে 991 জন মারা গেছে। সেই সাথে 54,500-এর বেশি মানুষের দেহে মিলেছে ভাইরাস। এই দিন রাশিয়ায় 786, আর্জেন্টিনায় 610 ও ভারতে 580 জনের মৃত্যু লিপিবদ্ধ হয়। কিছুদিন কম থাকলেও হঠাৎই যুক্তরাষ্ট্রে দৈনিক মৃত্যু আর সংক্রমণ বাড়ছে। বুধবারও 361 জন মারা গেছেন করোনার প্রকোপে, শনাক্ত 35,000-এর বেশি। করোনার বিস্তার রোধে গত বছর স্পেনে জারি করা লকডাউন অসাংবিধানিক। বুধবার দেশটির সর্বোচ্চ আদালত এই রায় দেন। এর ফলে বিধিনিষেধ লঙ্ঘনের দায়ে যাদের জরিমানা হয়েছে তারা অর্থ ফেরত পাওয়ার আবেদন করতে পারবেন। অবশ্য অর্থদণ্ডের জন্য সরকারের বিরুদ্ধে মামলা করা যাবে না বলে স্পষ্ট করা হয়েছে রায়। কোভিডের ফার্স্ট ওয়েভ মোকাবেলায় 2020 সালের 14 মার্চ জরুরি অবস্থা জারি করেছিল স্পেন। বুধবার
সর্বোচ্চ সতর্কতার কারণে সবাইকে বাধ্যতামূলক ঘরে থাকারও তখন নির্দেশনা দেওয়া হয়। জরুরি পণ্য ছাড়া সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। জুন পর্যন্ত এই বিধিনিষেধ জারি ছিল। স্প্যানিশ আদালতের বিচারকরা সিদ্ধান্তে পৌঁছেছেন, আইনগতভাবে জরুরি অবস্থা জারি লকডাউনকে বৈধতা দিতে পারে না, কারণ মৌলিক অধিকারকে বাধাগ্রস্ত করেছে এমন কড়াকড়ি। ব্রাজিলীয় প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর অস্ত্রোপচার হতে পারে। টানা 10 দিন শ্বাসকষ্ট এবং হেঁচকির সমস্যায় ভোগার পর বুধবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রেসিডেন্ট দপ্তরের বিবৃতি, নানা শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। জরুরি ভিত্তিতে তার অস্ত্রোপচার করা হতে পারে। জুলাইয়ের 3 তারিখে দাঁতের চিকিৎসা করান বোলসোনারো। এরপরই শ্বাসকষ্ট শুরু হয়। 2018 সালে নির্বাচনী প্রচারণা চলাকালে ছুরিকাঘাতে গুরুতর আহত হন বোলসোনারো। সে সময় শরীরে 40% রক্তক্ষরণের কারণে তার বেশ কিছু অস্ত্রোপচার হয়েছিল। এরপর থেকেই নিত্য নতুন শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। মহামারী মোকাবেলায় ব্যর্থতা, দুর্নীতি দায়ে ব্রাজিলের 54% মানুষ চান এই প্রেসিডেন্টের অভিশংসন। সম্পর্ক উন্নয়নে কাজ করবে তুরস্ক ও ইসরায়েল। বুধবার দুই দেশের প্রেসিডেন্টের বিরল ফোন আলাপের পর বিষয়টি নিশ্চিত করে তুরস্কের ক্ষমতাসীন দল একেপি। মূলত নতুন ইসরায়েলি প্রেসিডেন্ট ইসাক হারজগকে অভিবাদন জানাতেই ফোন করেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এই সময় সম্পর্ক স্বাভাবিকে অগ্রসর হওয়ার আহ্বান জানান দুই রাষ্ট্রনেতাই। টানাপোড়েনের জেরে 2018 সালে দুই দেশই তাদের রাষ্ট্রদূতদের আঙ্কারা ও তেল আবিব থেকে প্রত্যাহার করে। সে সময় পশ্চিম তীরে দখলদারিত্ব ও ফিলিস্তিনিদের উপর অত্যাচার নিপীড়নে ইসরায়েলকে ধিক্কার জানায় তুরস্ক। অন্যদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি সমর্থন প্রত্যাহারের জন্য এরদোগান প্রশাসনকে তাগিদ দেয় ইহুদি রাষ্ট্র। চলতি মাসেই আঙ্কারা সফরে যাচ্ছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। কুড়িয়ে পাওয়া বই নিয়ে রীতিমতো লাইব্রেরি গড়ে তুলেছেন তুরস্কের আঙ্কারার পরিচ্ছন্নতা কর্মীরা। ফেলে দেয়া পুরনো বই সংগ্রহের পর পরিষ্কার করে বাধাই করা হয়। এভাবেই গড়ে তোলা হয়েছে লাইব্রেরি। সাধারণ মানুষও বই সংগ্রহ করছেন এই লাইব্রেরি থেকে। বই পাঠানো হয়েছে 22টি স্কুলেও। প্রথম দেখায় কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি মনে হলেও এটি আঙ্কারার পরিচ্ছন্নতা কর্মীদের তৈরি একটি লাইব্রেরি। আর এসব বইয়ের বেশিরভাগই কুড়িয়ে পাওয়া। মূলত পরিচ্ছন্নতা কর্মীরাই এই লাইব্রেরির মূল পাঠক। যখনই আবর্জনার মধ্যে বই কিংবা নোট খাতা জাতীয় কিছু পাই, এখানে নিয়ে এসে সেগুলো জমা করি। মূলত দুপুরের খাবারের পর আমি বই পড়তে সবচেয়ে ভালোবাসি। রাস্তায় কুড়িয়ে পাওয়া প্রায় 500 বই দিয়ে 4 বছর আগে যাত্রা শুরু হয় এই লাইব্রেরির। আবর্জনা থেকে পাওয়া বইয়ের পাশাপাশি বিক্রি করে দেওয়া পুরনো বই সংগ্রহ করা হয়। এরপর সেগুলো বাধাই করে জড়ো করা হয় এই লাইব্রেরিতে। ইতিহাস, সাধারণ জ্ঞান, গবেষণা, শিশুতোষ সহ বিভিন্ন ধরনের বই রয়েছে এই লাইব্রেরি সংগ্রহে। কয়েকজন পরিচ্ছন্নতা কর্মী মূলত এই উদ্যোগ নেন। কুড়িয়ে পাওয়া বই থেকেই এই লাইব্রেরির যাত্রা শুরু। গণমাধ্যম, ফেসবুক আর টুইটারের কারণে এই লাইব্রেরির পরিচিতি এখন বিশ্বজুড়ে। পুরনো বই কেউ এখন আর ফেলে দেয় না, বরং আমাদেরকে দিয়ে যায়। শুধু নিজেদের জন্য লাইব্রেরি তৈরি কিংবা পড়া নয়, এই পরিচ্ছন্নতা কর্মীরা অন্যান্যদের জন্য লাইব্রেরি তৈরিতে বড় ভূমিকা পালন করেছেন। এখন পর্যন্ত 22টি স্কুলের লাইব্রেরি গড়ে তুলতে সহায়তা করেছি আমরা। এর পাশাপাশি 4টি কারাগার এবং 2টো সামরিক ঘাঁটির লাইব্রেরি তৈরিতেও সহায়তা করেছেন আমাদের পরিচ্ছন্নতা কর্মীরা। বর্তমানে প্রায় 50,000 বই রয়েছে এখানে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা আই ডেস্কের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।